বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি ও পরিচয় এই বিষয়ে যারা আগামী ২৭শে জুলাই অর্থাৎ অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং ইনশাল্লাহ পরীক্ষার হলে ইনশাল্লাহ কমন পাবেন। বিষয় কোড হচ্ছে ২১-৯৯-০১, সময় ৪ ঘন্টা, পূর্ণমান ৮০ এবং যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৮-১০-৮০, অর্থাৎ এই শেষ সময়ে এসে যারা ১টি বছর চলে গেছে, তো তারা আজকের এই ভিডিওটি দেখে অনেকটুকু উপকার পাবেন এবং উপকৃত হবেন আশা করি, এবং পরীক্ষায় কমন পাবেন। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই দেখেন বঙ্গভঙ্গ কী। তো এখানে মোট 12টি প্রশ্ন। তো এই 12টি প্রশ্নের মধ্যে আমরা আজকে সকলগুলোই চেষ্টা করব দেখার জন্য এবং শেখার জন্য বা আয়ত্ত আনার জন্য, যাতে করে আমাদের পরীক্ষার হলে বসে থাকা না লাগে, অল্প হলেও যেন আমরা কিছু লিখতে পারি। তো এই জন্যই মূলত এই ভিডিওটা আপলোড করা। তো এই ভিডিওটা করা এবং আপলোড করব ইনশাল্লাহ। তো চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে বঙ্গভঙ্গ কী। ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। অর্থাৎ যে বঙ্গভঙ্গ কী, বঙ্গভঙ্গ হচ্ছে ১৯০৫ সালে। আর যদি বলা হয় বঙ্গরথ কখন হয়, বঙ্গরথ হচ্ছে ১৯১১ সালে। তো আমাদেরকে এত কিছু বলে নাই, বলছে বঙ্গভঙ্গ কী এবং ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো। তো ভূমিকা হলো বাংলার ইতিহাসে ১৯৪৫ সালের বঙ্গভঙ্গ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা আমরা সকলে লিখতে পারবো। ব্রিটিশ শাসন আমলে, অর্থাৎ আমাদেরকে বঙ্গভঙ্গ বললে ওই ব্রিটিশ আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এবং তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসন আমলে ভারতের ভাইসরয় ও লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে, অর্থাৎ ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে, মানে সুবিধা নেওয়ার জন্য বাংলা প্রদেশকে বিভক্ত করেন। কিন্তু প্রকৃতপক্ষে এর উদ্দেশ্য ছিল বাঙালিদের ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা এবং হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। বঙ্গভঙ্গের ফলে বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব পড়ে এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নতুন গতি সঞ্চার হয়। তো পরে হচ্ছে বঙ্গভঙ্গ কী। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুটি ভাগে বিভক্ত করেন। একটি অংশ হলো পূর্ববঙ্গ এবং আসাম, যার রাজধানী ছিল ঢাকা, আর আরেকটি অংশ হলো পশ্চিমবঙ্গ, যার রাজধানী ছিল কলকাতা। এই প্রশাসনিক বিভাজনই ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। তো ১৯০৫ সালে বঙ্গভঙ্গের কারণ, ১ নাম্বার হচ্ছে প্রশাসনিক কারণ। অর্থাৎ আপনি পরীক্ষায় যতগুলো টপিক দিবেন, যতগুলো পয়েন্ট দিবেন, আশা করি তত বেশি নাম্বার পাবেন। তো প্রশাসনিক কারণ আপনি লিখতে পারেন। তারপর জাতীয়তাবাদী আন্দোলনের দুর্বল করা, অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। ৩ নাম্বার হচ্ছে বিভেদ সৃষ্টি করে শাসন নীতি, অর্থাৎ হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর তারা রাজত্ব করবে। অর্থাৎ হিন্দুরা ঝগড়া লাগবে মুসলমানদের সাথে এবং মুসলমানরা ঝগড়া লাগবে হিন্দুদের সাথে। অর্থাৎ যখন তারা দুই ভাই মানে বলতে গেলে দুইটা সম্প্রদায় যখন ঝগড়া করবে, এবং বিচারের জন্য কিন্তু সেই ইংরেজদের কাছেই যাইতে হবে এবং তারা সেই নীতি দিবে কিভাবে চলাচল করবে, কিভাবে বসবাস করবে। অর্থাৎ তারা রাজার রাজাই থাকবে। এই জন্য তারা মূলত বঙ্গভঙ্গ যেই করেছিল তার কারণ।
তারপর হচ্ছে রাজনৈতিক স্বার্থ রক্ষা। কলকাতাকে কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ বিরোধী আন্দোলন সক্রিয় ছিল। বঙ্গভঙ্গের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়া চেষ্টা করা হয়। তো 5 নাম্বার হচ্ছে অর্থনৈতিক কারণ। 6 নাম্বার হচ্ছে মুসলমানদের সমর্থন লাভ, অর্থাৎ ব্রিটিশ সরকারের মনে করেছিল পৃথক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের ফলে মুসলমানরা প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে তারা মুসলমানদের সমর্থন অর্জনের চেষ্টা করবে। তো বঙ্গভঙ্গের ফলাফল হচ্ছে স্বদেশী আন্দোলনের সূচনা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীব্র হয়। তারপর হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ, মুসলিম লীগের প্রতিষ্ঠা, অর্থাৎ সর্বশেষ হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন বৃদ্ধি। তো মূলত আপনি অল্প অল্প করে যদি বিভিন্ন টপিক যদি এর ভিতর দিতে পারেন, তাহলে দেখা গেছে মোটামুটি ভালো একটা নাম্বার পাবেন। তো দেখেন এখানে প্রশাসনিক যে কারণ হলো, ব্রিটিশ সরকার দাবি করে যে বাংলা প্রদেশের আয়তন ও জনসংখ্যা অনেক বেশি হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল। তাই প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য বাংলা বিভক্ত করা প্রয়োজন, অর্থাৎ যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়েছিল প্রশাসনিকভাবে, সেই জন্য তারা আলাদা করতে চায়, এটা কারণ হিসেবে তারা ব্যক্ত করে। তারপর হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের দুর্বল করা। তো ওই সময় 19 শতাব্দীর শেষভাগে বাংলায় জাতীয়তাবাদী আন্দোলনের শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষিত বাঙালিরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল, অর্থাৎ শিক্ষিত যে বাঙালিরা ছিল ওই সময়, তারা ব্রিটিশ বিরোধী মানে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। এই আন্দোলনকে দুর্বল করাই ছিল ব্রিটিশদের প্রধান কারণ। তারপর হচ্ছে বিভেদ সৃষ্টি করে শাসননীতি, অর্থাৎ ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাস করত। তারা হিন্দু ও মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে নিজেদের শাসন দীর্ঘস্থায়ী, অর্থাৎ নিজেরা ক্ষমতায় থাকার জন্য বঙ্গভঙ্গ ছিল সেই নীতির বাস্তব প্রয়োগ। তারপর হচ্ছে যে রাজনৈতিক স্বার্থ রক্ষা, কলকাতা কেন্দ্রিক, তো এটা বলছি। তারপর হচ্ছে অর্থনৈতিক যে কারণ, কলকাতার অর্থনৈতিক আধিপত্য কমিয়ে পূর্বাঞ্চলে আলাদা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে ব্রিটিশরা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চেয়েছিল, অর্থাৎ বেশি বেশি খাইতে চেয়েছিল, এটাই ছিল তাদের কারণ। তারপর হচ্ছে মুসলমানদের সমর্থন লাভ। ব্রিটিশ সরকার মনে করেছিল পৃথক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের ফলে মুসলমানরা প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে তারা মুসলমানদের সমর্থন অর্জনের চেষ্টা করে। তো সর্বশেষ যে ফলাফল হচ্ছে স্বদেশী আন্দোলনের সূচনা। বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয়। মানুষ বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত হয়, অর্থাৎ যে বঙ্গভঙ্গ প্রতিবাদে মানে ওই সময় যে বাঙালিরা ছিল তারা স্বদেশী আন্দোলন শুরু করে, এবং বিদেশি যে পণ্যগুলা ছিল এবং এই করগুলা কিন্তু সরাসরি সেই ব্রিটিশরা পাইতো, সেই কারণ তারাই তো ক্ষমতায় ছিল, তারাই সেই কর পাইতো। এই জন্য স্বদেশী আন্দোলন শুরু হয় এবং বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার উৎসাহিত হয়। তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীব্র হয় ছাত্র, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ, অর্থাৎ সকল বাঙালি আন্দোলনে অংশগ্রহণ করে। ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন নতুন গতি লাভ করে। তারপর হচ্ছে জাতীয়তাবাদী বিকাশ। তারপর হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠা, অর্থাৎ 1906 সালে 30 ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এটি পরবর্তীকালে ভারতীয় মুসলমানদের প্রধান রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। 5 নম্বর হচ্ছে হিন্দু মুসলিম বিভাজনে বৃদ্ধি। 6 নম্বর হচ্ছে
বঙ্গভঙ্গ রদ, অর্থাৎ আমি প্রশ্নের শুরুতেই বলেছিলাম প্রবল গণ আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার 1911 সালে, অর্থাৎ 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। বাংলা আবার একীভূত হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়, অর্থাৎ ভঙ্গ করা হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। তো সর্বশেষ হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তারপর হচ্ছে বঙ্গভঙ্গের গুরুত্ব, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের নতুন যুগের সূচনা করে, স্বদেশী আন্দোলনের জন্ম দেয়, রাজনৈতিক সংগঠন ও গণ আন্দোলনের বিকাশ ঘটে, বাঙালিদের মধ্যে জাতীয় ঐক্য ও দেশপ্রেম বৃদ্ধি পায়, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করে, পরবর্তী স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। অর্থাৎ উপসংহার হিসেবে আপনারা এইভাবে লিখতে পারেন যে 1905 সালে বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের একটি রাজনৈতিক ষড়যন্ত্র। যদিও প্রশাসনিক সুবিধার কথা বলা হয়েছিল, প্রকৃত উদ্দেশ্য ছিল বাঙালিদের ঐক্য ভেঙে দেওয়া, কিন্তু এর বিপরীতে বঙ্গভঙ্গ বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদ, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাকে আরও জাগ্রত করে। তাই বঙ্গভঙ্গ শুধু একটি তাই বঙ্গভঙ্গ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে মুসলিম লীগের গঠন এবং লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। তো ভূমিকা এইভাবে লিখতে পারেন: 19বিংশ শতাব্দীর শেষভাগে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা শিক্ষা, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। ব্রিটিশ শাসনামলে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভূত হয়। এই প্রেক্ষাপটে 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ 5 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1906 সালে হচ্ছে 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এই সংগঠন ভারতীয় মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব প্রদান করে এবং উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে মুসলিম লীগের গঠন। অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার শাহবাগে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলনের অধিবেশনে প্রতিষ্ঠিত হয়। ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন হাকিম আজমল খান এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ, স্যার সুলতান মহসিনুল মুলুক, নবাব বিকার উল মুলুক, তারপর হচ্ছে আগা খান, প্রথম সভাপতি সৈয়দ আমির আলী প্রমুখ।
প্রতিষ্ঠার পর মুসলিম লীগের প্রধান কার্যালয় প্রথমে আলিগড়ে এবং পরে লখনৌতে স্থানান্তর করা হয়। মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য হল মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষা, ব্রিটিশ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মুসলমানদের শিক্ষা ও সামাজিক উন্নয়ন, মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধি করা, মুসলমানদের স্বার্থ রক্ষা সংরক্ষণ, সরকারি চাকরি, প্রশাসন, আইনসভা ও অন্যান্য ক্ষেত্রে মুসলমান ন্যায্য অধিকার নিশ্চিত করা। তারপর হচ্ছে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ মুসলমানদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা এবং নেতৃত্ব বিকাশ করা। মুসলিম লীগের গুরুত্ব হচ্ছে এটি ছিল ভারতীয় মুসলমানদের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন। মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1940 সালের লাহোর প্রস্তাব গ্রহণে নেতৃত্ব দেয়। পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব প্রদান করে। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে এই মুসলিম লীগে গুরুত্ব বলতে বোঝা যায়। তারপর হচ্ছে মুসলিম লীগের সাফল্য বলতে মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলীর দাবি প্রতিষ্ঠা, মুসলমানদের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপর হচ্ছে মুসলমানদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। তো এই উপসংহারটা আপনারা এভাবে লিখতে পারেন: অল ইন্ডিয়া মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি মুসলমানদের অধিকার রক্ষা, রাজনৈতিক নেতৃত্ব গঠন এবং পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপমহাদেশের ইতিহাসে মুসলিম লীগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তারপর হচ্ছে 3 নাম্বার, বাংলা নামের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: বাংলা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ধারাবাহিকতায় এই অঞ্চলের নাম বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। বর্তমান বাংলা নামটি দীর্ঘ ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা নামের উৎপত্তি শুধু একটি ভৌগোলিক পরিচয় নয়, এটি বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। বাংলা নামের উদ্ভব: বাংলা নামের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। 1 নাম্বার, বঙ্গ শব্দ থেকে বাংলা, বঙ্গ শব্দ থেকে বাংলা। অধিকাংশ ঐতিহাসিকদের মতে ঐতিহাসিকের মতে বাংলা নামটি প্রাচীন বঙ্গ শব্দ থেকে এসেছে। প্রাচীনকালে গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকার দক্ষিণ পূর্ব অঞ্চলকে বঙ্গ বলা হতো। 2 নাম্বার হচ্ছে অস্ট্রিক জাতির মতো কিছু ঐতিহাসিকের মতে প্রাচীন অস্ট্রিক জনগোষ্ঠীর ব্যবহৃত বঙ্গ শব্দ থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে। তারপর হচ্ছে দ্রাবিড় মতো কিছু গবেষকের মতে দ্রাবিড় ভাষার কোনো শব্দ থেকে বঙ্গ বা বাংলা নামের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে আল শব্দের ধারণা। আরেকটি মত অনুযায়ী প্রাচীন বাংলায় বন্যা প্রতিরোধের জন্য নির্মিত উঁচু বাঁধ বা আল এবং বঙ্গ শব্দের সমন্বয়ে বঙ্গাল বা বাংলা নামের উৎপত্তি হয়েছে। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে বাংলা নামটি আসছে ঐতিহাসিকদের মতে বঙ্গ থেকে, আবার ঐতিহাসিকদের মতে অস্ট্রিক থেকে, আবার ঐতিহাসিকদের মতে দ্রাবিড় থেকে, অর্থাৎ আবার ঐতিহাসিকদের মতে আল থেকে। অর্থাৎ যে পূর্বে যে বন্যা পরিস্থিতি হয়েছিল তার জন্য যে বন্যা প্রতিরোধের জন্য নির্মিত উঁচু বাঁধ বা আল বলা হয়, এই আল এবং বঙ্গ শব্দের সমন্বয়ে অর্থাৎ বঙ্গাল বা বাংলা নামের উৎপত্তি হয়েছে। বাংলা নামের বিবর্তন: প্রাচীন যুগ। প্রাচীনকালে এই অঞ্চল বিভিন্ন নামে পরিচালিত ছিল, যেমন বঙ্গ, পুণ্ড, গৌড়, সমতট, হরিকেল। এর মধ্যে বঙ্গ নামটি সবচেয়ে বেশি পরিচিত। অর্থাৎ প্রাচীন যুগে, সর্বপ্রথম যুগে এই বাংলা নামটা এই
ছিল প্রাচীনকালে এই অঞ্চল, অর্থাৎ বাংলা যে অঞ্চলটা আছে এই বিভিন্ন নামে পরিচয় ছিল। তো বঙ্গ, পুন্ড্র, পৌর, সমতট, হরিকেল এইগুলো নামে সবচেয়ে বেশি ছিল বঙ্গ নাম। তারপর হচ্ছে গুপ্ত ও পাল যুগ। গুপ্ত ও পাল শাসনামলে বাংলা অঞ্চল বঙ্গ, গৌড় ও অন্যান্য আঞ্চলিক নামে পরিচিত ছিল। পাল শাসকদের সময় বাংলা একটি শক্তিশালী রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে সেন যুগ। সেন আমলেও বঙ্গ ও গৌড় নামের প্রচলন ছিল। এই সময় বাংলা অঞ্চলকে হিন্দু সংস্কৃতির বিকাশ ঘটে। তারপর হচ্ছে মুসলিম শাসনামল। মুসলিম শাসকদের আগমনের পর বাঙ্গালা বা বাংলা নামের প্রচলন বৃদ্ধি পায়। সুলতানি আমলে বাংলার একটি পৃথক রাজনৈতিক পরিচয় গড়ে ওঠে। অর্থাৎ তারপর হচ্ছে মুঘল আমল, তারপর হচ্ছে ব্রিটিশ আমল। তো একটু আগে আমরা ব্রিটিশদের আমল পড়ছি। ব্রিটিশ শাসন আমলে ইংরেজরা বাংলা অঞ্চলকে বেঙ্গল নামে অভিহিত করে। এই সময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান কেন্দ্র। তারপর হচ্ছে 1947 সালের থেকে যে আধুনিক যুগ, অর্থাৎ 1947 সালের দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় এবং 1956 সালে এর নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 সালে স্বাধীনতার পর এই অঞ্চলের নাম হয় বাংলাদেশ। বাংলা বা ভাষা ও সংস্কৃতি স্বাধীন বাংলাদেশের জাতীয় পরিচয়ের প্রধান ভিত্তি হয়ে ওঠে। বাংলা নামের গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়ের প্রতীক। বাংলা নাম বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পরিচয় বহন করে। ভাষা ও সংস্কৃতি পরিচয়, ঐতিহাসিক ঐক্যের প্রতীক, আন্তর্জাতিক পরিচিত। বাংলাদেশের মাধ্যমে বাংলা নাম আজ বিশ্বব্যাপী পরিচিত লাভ করেছে। উপসংহার বলতে বাংলা নামের ইতিহাস বহু প্রাচীন ও বৈচিত্র্যময়। প্রাচীন বঙ্গ থেকে আধুনিক বাংলাদেশ পর্যন্ত এই নাম নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে। বাংলা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের প্রতীক। তারপর হচ্ছে 4 নাম্বার ফরায়েজি আন্দোলন কি? এই আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর ভূমিকা পর্যালোচনা করো। বাংলার মুসলমান সমাজের ইতিহাসে ফরায়েজি আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সংস্কারমূলক আন্দোলন। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে বাংলার মুসলমান সমাজ নানা কুসংস্কার, ধর্মীয় অবক্ষয় ও সামাজিক সমস্যায় আক্রান্ত ছিল। এই অবস্থার পরিবর্তনের জন্য হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলনের সূচনা করেন। পরবর্তীকালে এই আন্দোলন কৃষক সমাজের অধিকার রক্ষার আন্দোলন হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ফরায়েজি আন্দোলন কি? ফরায়েজ শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো আবশ্য পালনীয় কর্তব্য, অর্থাৎ এটা করতেই হবে। ইসলাম ধর্মের মৌলিক কর্তব্যসমূহ যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে যে ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন গড়ে ওঠে তাকে ফরায়েজি আন্দোলন বলা হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণে উদ্বুদ্ধ করা, ধর্মীয় কুসংস্কার দূর করা এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। ফরায়েজি আন্দোলনের পটভূমি ধর্মীয় অবক্ষয়। তৎকালীন বাংলার মুসলমান সমাজে বিভিন্ন কুসংস্কার ও অনৈসলামিক প্রথার প্রচলন ছিল। হাজী শরীয়তুল্লাহ এসব দূর করার উদ্যোগ নেন। ব্রিটিশ শাসনের প্রভাব। ব্রিটিশ শাসনের ফলে বাংলার মুসলমানদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। কৃষকদের দুরবস্থা, জমিদারদের শোষণ ও অত্যাচারে কৃষকরা নিপীড়িত ছিল। ফরায়েজি আন্দোলনে তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। হাজী শরীয়তুল্লাহর পরিচয়। হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি 1781 সালে ফরিদপুর জেলার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন আরব দেশে অবস্থান করে ইসলামিক শিক্ষা লাভ করেন এবং দেশে ফিরে ধর্মীয় সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। তারপর হচ্ছে ফরায়েজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর ভূমিকা। ধর্মীয় সংস্কার সাধন।
হাজী শরীয়তুল্লাহ মুসলমানদের ইসলামের মূল নীতি ও ফরজ কাজ পালনের আহ্বান জানান। তিনি ধর্মীয় কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করেন। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা, অর্থাৎ 2 নম্বর হচ্ছে মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা। তিনি বাংলার মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা ও ঐক্য সৃষ্টি করেন। তার নেতৃত্বে একটি সুসংগঠিত ধর্মীয় আন্দোলন গড়ে ওঠে। 3 নম্বর, তিনি করেছিলেন সামাজিক সংস্কার। হাজী শরীয়তুল্লাহ 3 নম্বর যে সংস্কারটি করেছেন এটা হচ্ছে সামাজিক। তিনি সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, অপচয় ও অনৈতিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন। 4 নম্বর হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা। তো জমিদারদের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন। ফলে ফরায়েজি আন্দোলন ধীরে ধীরে কৃষক আন্দোলনের রূপ নেয়। স্বাধীন ধর্মীয় পরিচয় সৃষ্টি, অর্থাৎ তিনি মুসলমানদের নিজস্ব ধর্মীয় ও সামাজিক পরিচয় সম্পর্কে সচেতন করেন। তারপর হচ্ছে ফরায়েজি আন্দোলনের বিস্তার। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া মহসিন উদ্দিন আহমদ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আন্দোলন আরও শক্তিশালী হয় এবং কৃষকদের অধিকার রক্ষার আন্দোলনে পরিণত হয়। তারপর হচ্ছে ফরায়েজি আন্দোলনের গুরুত্ব। মুসলমানদের সমাজে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করে, সামাজিক কুসংস্কার দূর করতে সাহায্য করে, কৃষকদের মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টি করে, ব্রিটিশ ও জমিদার শোষণের বিরুদ্ধে প্রতিবাদের পথ তৈরি করে, বাংলার মুসলমানদের ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখে। সর্বশেষ উপসংহার এভাবে দিতে পারেন, ফরায়েজি আন্দোলন ছিল বাংলার মুসলমান সমাজের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন। তারপর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় চেতনা জাগ্রত করে এবং শোষিত কৃষকদের অধিকার প্রতিষ্ঠার পথ তৈরি করেন। তাই বাংলার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয়। তারপর হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষা আন্দোলন কি? 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি, এই ঘটনা প্রবাহের বিবরণ দাও। ভূমিকা। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায়। ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতি যে আন্দোলন করেছিল তা শুধু ভাষার দাবি ছিল না, বরং এটি ছিল বাঙালির জাতির চেতনা, সংস্কৃতি ও আত্মপরিচয় রক্ষার আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি হয়। ভাষা আন্দোলন কি? নিজের মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার দাবিতে 1948 থেকে 1952 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ যে আন্দোলন গড়ে তোলে তাকে ভাষা আন্দোলন বলা হয়। অর্থাৎ পূর্ব পাকিস্তান, বর্তমান যে বাংলাদেশ, তো 1948 থেকে 52 পর্যন্ত যে আন্দোলন গড়ে তোলে তাকে ভাষা আন্দোলন বলা হয়। ভাষা আন্দোলনের পটভূমি। পাকিস্তান প্রতিষ্ঠার পর ভাষার প্রশ্ন। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল বাংলাভাষী, অর্থাৎ বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল বাংলাভাষী। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পরিকল্পনা গ্রহণ করে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, অর্থাৎ বাঙালিদের প্রতিবাদ। বাংলাভাষী জনগণ দাবি করে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা অবশ্যই রাষ্ট্রভাষার মর্যাদা পাবে। এই দাবিতে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। 4 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। 1948 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। অর্থাৎ 1947 সালে তারা ঘোষণা দেয় যে উর্দুকে রাষ্ট্রভাষা করবে, আর 48 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এর মাধ্যমে আন্দোলনের সংগঠিত রূপ লাভ করে। 1952 সালে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ। অর্থাৎ 1 নম্বরে বলা যায় 21শে ফেব্রুয়ারি প্রস্তুতি। 1952 সালের শুরুতে রাষ্ট্রভাষা আন্দোলনের আরও তীব্র হয়ে ওঠে। সরকার 21 ফেব্রুয়ারি ঢাকায় 144 ধারা জারি করে যাতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়।
তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারির ঘটনা 1952 সালে, অর্থাৎ 8ই ফাল্গুন বৃহস্পতিবার দিন ছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 দ্বারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশ মিছিলে গুলি চালায়। এই গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ আরও অনেকে। শহীদ মিনার, অর্থাৎ এই 52 ভাষা আন্দোলন 1952 সালে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন বৃহস্পতিবার দিন এই আন্দোলন গড়ে তারা মিছিল বের করে এই ভাষা এই ভাষা রাষ্ট্রভাষা, বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে। তারপর হচ্ছে শহীদ মিনার নির্মাণ। ভাষা শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়। আন্দোলনের বিস্তার। ভাষা আন্দোলন সারা পূর্ব পাকিস্তানে ছড়িয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়। 5 নম্বর হচ্ছে বাংলার রাষ্ট্রভাষার স্বীকৃতি। জনগণের তীব্র আন্দোলনের ফলে পাকিস্তান সরকার 1956 সালের সংবিধানে, অর্থাৎ জনগণের যেই তীব্র আন্দোলন, যেই কঠোর অবস্থান, এই তীব্র আন্দোলনের ফলে পাকিস্তান সরকার বাধ্য হয়েছে 1956 সালের সংবিধানে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষায় স্বীকৃতি দিতে বাধ্য হয়। অর্থাৎ তারা যে উর্দু ভাষা রাষ্ট্রীয় ভাষা দিতে চাইছিল, তো 56 সালে বাধ্য হয়েছে সেই জনগণের তীব্র আন্দোলনের ফলে এরা উর্দু ভাষা পাশাপাশি রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাংলা ভাষাকে। বাংলা ভাষা আন্দোলনের গুরুত্ব। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। ভাষা আন্দোলনে বাঙালিদের মধ্যে জাতীয় ঐক্য ও আত্মপরিচয়ের চেতনা সৃষ্টি করে। স্বাধীনতা আন্দোলনের ভিত্তি, অর্থাৎ ভাষা আন্দোলনের চেতনা পরবর্তীতে 6 দফা আন্দোলনে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের পথ তৈরি করে। সংস্কৃতি অধিকার প্রতিষ্ঠা। এই আন্দোলনে মাতৃভাষার অধিকার রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। তারপর হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। অর্থাৎ 1999 সালে এই ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তারপর হচ্ছে উপসংহার। 1952 সালে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম বড় সংগ্রাম। ভাষার জন্য জীবন উৎসর্গের এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষা আন্দোলন বাঙালি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতার চেতনায় অন্যতম ভিত্তি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপর হচ্ছে 6 নাম্বার, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতিসমূহ ব্যাখ্যা করো। অর্থাৎ 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়। জনসংখ্যায় পূর্ব পাকিস্তান বেশি হওয়া সত্ত্বেও রাষ্ট্র পরিচালনা পশ্চিম পাকিস্তানিরা একক আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বৈষম্য ধীরে ধীরে বাঙালিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের অন্যতম কারণ হয়ে ওঠে। তারপর হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ। তো রাজনৈতিক বৈষম্য। পাকিস্তানের মোট জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল পূর্ব পাকিস্তানের জনগণ, কিন্তু কেন্দ্রীয় সরকার ও প্রশাসনে তাদের যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া হয়নি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য ছিল। পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক মতামতকে গুরুত্ব দেওয়া হতো না। গণতান্ত্রিক অধিকার সীমিত করা হয়েছিল। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য।
পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী অঞ্চল। বিশেষ করে পাট রপ্তানি থেকে প্রচুর আয় হতো, কিন্তু সেই অর্থের বড় অংশ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো। পাকিস্তান শিল্প ও অবকাঠামো উন্নয়ন কম কম অর্থ বরাদ্দ দেওয়া হয়। পশ্চিম পাকিস্তানে বেশি কলকারখানা স্থাপন করা হয়। অর্থনৈতিক উন্নয়নে দুই অঞ্চলের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়। 3 নম্বর হচ্ছে সামরিক বৈষম্য। পাকিস্তানের সেনাবাহিনীতে বাঙালিদের অংশগ্রহণ ছিল অত্যন্ত কম। সেনাবাহিনীর উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য ছিল। প্রতিরক্ষা খাতে পূর্ব পাকিস্তানকে অবহেলা করা হয়। 1971 সালের আগে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ছিল। ভাষাগত বৈষম্য। পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলাকে অবমূল্যায়ন করা হয়। এর প্রতিবাদে 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়। ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালিরা জীবন উৎসর্গ করে দেয়। সাংস্কৃতিক বৈষম্য। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির নিজস্ব সংস্কৃতিতে অবমূল্যায়ন করে। বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির উপর বিভিন্ন বাধা সৃষ্টি করা হয়। রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সংস্কৃতির চর্চাকে নিরুৎসাহিত করা হয়। বাঙালি সংস্কৃতির পরিবর্তে পশ্চিম পাকিস্তানি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রশাসনিক বৈষম্য। সরকারি চাকরি ও প্রশাসনের বাঙালিদের সুবিধা কম ছিল। উচ্চপদস্থ সরকারি চাকরিতে পশ্চিম পাকিস্তানিদের সংখ্যা বেশি ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও বাঙালিদের অনেক ক্ষেত্রে বঞ্চিত করা হয়। শিক্ষাক্ষেত্রে বৈষম্য। শিক্ষা খাতেও পূর্ব পাকিস্তানকে অবহেলা করা হয়, অর্থাৎ পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়নি। ওই শিক্ষা উন্নয়নে বরাদ্দ কম ছিল। উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল। তারপর হচ্ছে 8 নম্বর, উন্নয়ন ক্ষেত্রে তাদের বৈষম্য। পশ্চিম পাকিস্তানের ব্যাপক উন্নয়নমূলক কাজ হলেও পূর্ব পাকিস্তান তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বৈষম্য ছিল। শিল্প প্রযুক্তি খাতে পূর্ব পাকিস্তান পিছিয়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় সরকার উদাসীন ছিল। তারপর হচ্ছে বৈষম্যের ফলাফল। বাঙালিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনের সৃষ্টি হয়। 6 দফা আন্দোলনের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি জোরালো হয়। 1969 সালে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। তো উপসংহারে এভাবে লিখতে পারেন: পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও প্রশাসনিক বৈষম্য ছিল দীর্ঘদিনের শোষণের ফল। এই বৈষম্যই বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করে এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের জন্মের পথ তৈরি করে। তারপর হচ্ছে 7 নম্বর, অবিভক্ত বাংলার রাজনীতিতে একে একে ফজলুল হকের ভূমিকা মূল্যায়ন করো। তারপর হচ্ছে অবিভক্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে আবুল কাশেম ফজলুল হক ফজলুল হক ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা ও সমাজ সংস্কারক। তিনি সাধারণ মানুষের অধিকার, কৃষক সমাজের উন্নয়ন এবং বাংলার স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জনপ্রিয়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে পরিচিত হন, অর্থাৎ তিনিই হলেন শেরে বাংলা একে ফজলুল হক। তো একে ফজলুল হকের পরিচয়। একে ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর বরিশালের সাতুরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আইনজীবী, শিক্ষাবিদ ও দক্ষ রাজনীতিবিদ। তিনি বাংলার প্রধানমন্ত্রী, কলকাতার মেয়র এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, অর্থাৎ একজন ব্যক্তি। তারপর হচ্ছে অবিভক্ত বাংলার রাজনীতিতে ফজলুল হকের ভূমিকা। কৃষক স্বার্থ রক্ষায় ভূমিকা। ফজলুল হক ছিলেন কৃষক ও সাধারণ মানুষের নেতা। জমিদারদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। কৃষকদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ নেন। জমিদারি শোষণের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তিনি কৃষকের সাথে থাকতে থাকতে, কৃষকের সুখ দুঃখ পাশে থাকতে থাকতে তিনি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, যা কৃষকদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা। 1936 সালে তিনি কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। এই দলের প্রধান লক্ষ্য ছিল কৃষকদের অধিকার রক্ষা, জমিদারি প্রথার সংস্কার, তারপর হচ্ছে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। 1937 সালের নির্বাচনে এই দল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। বাংলার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা। 3 নম্বর হচ্ছে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা। 1937 সালে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী হন। তার সরকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তার উল্লেখযোগ্য কাজ: কৃষকদের ঋণ সমস্যার সমাধানের চেষ্টা, শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণ, কৃষকদের স্বার্থ রক্ষায় আইন প্রণয়ন। তারপর হচ্ছে লাহোর প্রস্তাব উদ্ভাবন। এই শেরে বাংলা একে ফজলুল হক করেন। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবের মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। 5 নম্বর হচ্ছে শিক্ষা বিস্তারের অবদান। ফজলুল হক শিক্ষার উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা ব্যবস্থা শিক্ষার সুযোগ বৃদ্ধি করেন, সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারে কাজ করেন, মুসলমানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করেন। সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের নেতা হিসেবে কাজ করেন। তিনি সাম্প্রদায়িক বিভেদ কমিয়ে বাংলার ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ড তিনি যেভাবে করেন, তিনি দরিদ্র ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তার রাজনৈতিক ছিল মূলত জনসেবামূলক। ফজলুল হকের অবদানের মূল্যায়ন। ইতিবাচক দিক: কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখেন, বাংলার স্বার্থ রক্ষায় কাজ করেন। তারপর হচ্ছে সীমাবদ্ধতা একে ফজলুল হকের। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে দল পরিবর্তনের কারণে সমালোচিত হন। সব রাজনৈতিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারেননি। উপসংহার হচ্ছে একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার অন্যতম শ্রেষ্ঠ জননেতা। কৃষক, সাধারণ মানুষ ও বাংলার অধিকাংশ রক্ষায় তার অবদান অসামান্য। তার জনকল্যাণমূলক রাজনীতি ও নেতৃত্ব বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপর হচ্ছে 8 নাম্বার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান আলোচনা করো। ভূমিকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্ব। তিনি মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলার স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে বহুদলীয় রাজনীতি পুনর্বর্তন, অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। জিয়াউর রহমানের পরিচয়: জিয়াউর রহমান 1936 সালে 19 জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা: মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি মুক্তিবাহিনীর একজন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে জেড ফোর্স গঠন। তিনি মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। 3 নম্বর হচ্ছে স্বাধীনতার ঘোষণা পাঠ। 1971 সালে 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এটি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান। বহুদলীয় রাজনীতি ও পুনর্বর্তন। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা পুনর্বর্তন করেন। তিনি রাজনৈতিক দল গঠনের সুযোগ সৃষ্টি করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর উদ্যোগ নেন।
তারপর 2 নাম্বার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা। 1978 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করেন। তারপর হচ্ছে 3 নাম্বার অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। তার সরকার কৃষি, শিল্প ও বেসরকারি খাতের উন্নয়ন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ: বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, কৃষি উৎপাদনে বৃদ্ধির চেষ্টা, শিল্প উন্নয়নে উদ্যোগ গ্রহণ করে। 4 নাম্বার হচ্ছে গ্রামীণ উন্নয়ন। তিনি গ্রামীণ জনগণের উন্নয়নে গুরুত্ব দেন, খাল খনন কর্মসূচি গ্রহণ করেন, কৃষি উন্নয়নে পদক্ষেপ নেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার চেষ্টা করেন। 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। জিয়াউর রহমান বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার ধারণায় এগিয়ে নেন, সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ। 6 নাম্বার তারপর হচ্ছে 6 নাম্বার সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ। দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে সহযোগিতার বৃদ্ধির জন্য তিনি আঞ্চলিক সহযোগিতার ধারণা দেন, যা পরবর্তীতে সার্ক প্রতিষ্ঠার পথ তৈরি করে। 7 নম্বর হচ্ছে প্রশাসনিক সংস্কার। তিনি প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং সরকারি কার্যক্রমে গতিশীল করার উদ্যোগ নেন। জিয়াউর রহমানের অবদানের মূল্যায়ন। ইতিবাচক দিক: মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বহুদলীয় রাজনীতি চালু করেন, অর্থনীতিতে উন্নয়ন করেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেন, গ্রামীণ উন্নয়নে কাজ করেন। তারপর হচ্ছে সমালোচনা। তার ক্ষমতায় আসার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে। তার শাসনামলে সামরিক ও রাজনৈতিক অস্থিরতা ছিল। তারপর হচ্ছে উপসংহার। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তার গৃহীত রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। তারপর হচ্ছে আমরা 9 নম্বর যে প্রশ্নটি আছে আজকে, তো এটাতে চলে যাই। 9 নম্বর আছে 24 সালের গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা ও অবদান আলোচনা করো। ভূমিকা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণ অভ্যুত্থানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 24 সালের গণ অভ্যুত্থান ছিল সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনে দেশের ছাত্র সমাজ নেতৃত্বমূলক ভূমিকা পালন করে। তাদের সক্রিয় অংশগ্রহণ, সংগঠন ও প্রতিবাদের মাধ্যমে আন্দোলন একটি বৃহৎ গণ আন্দোলনে পরিণত হয়। 24 সালে গণ অভ্যুত্থানের পটভূমি। 24 সালে আন্দোলনের প্রধান সূত্রপাত ঘটে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সুযোগের দাবি নিয়ে আন্দোলনে নামে। পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের কারণে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। ছাত্র সমাজের ভূমিকা ও অবদান। আন্দোলনের সূচনা ও নেতৃত্ব প্রদান। 24 সালের আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এবং আন্দোলনের নেতৃত্ব দেয়। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। 2 নাম্বার ছিল তাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একত্রিত করে একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা আন্দোলনের তথ্য দ্রুত ছড়িয়ে দেয়। তারপর হচ্ছে জনসচেতনতা সৃষ্টি। ছাত্র সমাজ তাদের কর্মসূচি বা বক্তব্য ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে, ফলে আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়। তারপর হচ্ছে 4 নাম্বার সাহসী ভূমিকা পালন। আন্দোলনের সময় শিক্ষার্থীরা নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও তাদের দাবি আদায়ের দৃঢ় অবস্থান বজায় রাখে। তাদের সাহস ও ত্যাগ আন্দোলনকে শক্তিশালী করে। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীরা আন্দোলনের খবর, কর্মসূচি ও মতামত জনগণের কাছে পৌঁছে দেয়। এটি আন্দোলনের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈষম্যের বিরুদ্ধে অবস্থান। ছাত্র সমাজ মূলত ন্যায় বিচার, সমতা ও যোগ্যতার ভিত্তিতে সুযোগের দাবিতে আন্দোলন করে। তারা বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানায়।
নতুন রাজনৈতিক সচেতনতা সৃষ্টি। এই আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। ছাত্ররা দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। ২৪ সালের গণ-অভ্যুত্থানের গুরুত্ব। ছাত্রশক্তির গুরুত্ব প্রমাণ। এই আন্দোলনে প্রমাণ করে যে ছাত্র সমাজ দেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের শক্তি হিসেবে কাজ করতে পারে। জনগণের অংশগ্রহণ বৃদ্ধি। আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক চেতনার বিকাশ। গণতান্ত্রিক চেতনার বিকাশ, ন্যায়, অধিকার ও জবাবদিহিতার দাবি আরও শক্তিশালী হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা। এই আন্দোলনে তরুণ সমাজকে অধিকার আদায় ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা দেয়। উপসংহার। ২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র সমাজ ছিল প্রধান চালিকা শক্তি। তাদের ঐক্য, সাহস, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের এই ভূমিকা একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারপর আমরা আজকের যে ১০ নম্বর প্রশ্নটি হচ্ছে, উপজাতি কারা? উপজাতিদের বৈশিষ্ট্যগুলো কি কি? তো ভূমিকা হলো, বাংলাদেশে একটি বহুজাতিক ও বহু সাংস্কৃতিক দেশ। এ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতিরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও জীবনধারা রয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এসব জনগোষ্ঠীর বসবাস লক্ষ্য করা যায়। উপজাতি কি? যেসব ক্ষুদ্র নিগোষ্ঠী কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে এবং যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য, সামাজিক ব্যবস্থা ও জীবনযাত্রা রয়েছে, তাদের সাধারণভাবে উপজাতি বলা হয়। বর্তমানে অনেক ক্ষেত্রে উপজাতির পরিবর্তে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠী শব্দও ব্যবহৃত হয়। বাংলাদেশের উল্লেখযোগ্য উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী। বাংলাদেশের বসবাসকারী উল্লেখযোগ্য ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো হলো যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, হাজং, খাসিয়া, রাখাইন, মোরো। তারপর হচ্ছে উপজাতিদের বৈশিষ্ট্যসমূহ। নিজস্ব ভাষা। উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। তারা নিজেদের মধ্যে নিজস্ব ভাষায় যোগাযোগ করে এবং ভাষার মাধ্যমে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে। ২ নম্বর হচ্ছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য। তাদের নিজস্ব উৎসব, পোশাক, গান, নৃত্য, খাদ্যাভ্যাস ও সামাজিক রীতিনীতি রয়েছে। এসব তাদের স্বতন্ত্র পরিচয় বহন করে। নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস। বেশিরভাগ উপজাতি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, যেমন চাকমা, মারমা ও ত্রিপুরা প্রধানত পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করে। তারপর হচ্ছে সামাজিক ঐক্য। উপজাতিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন শক্তিশালী। তারা নিজেদের ঐতিহ্য ও সামাজিক নিয়ম অনুসরণ করে জীবন পরিচালনা করে। তারপর হচ্ছে নিজস্ব ধর্মীয় বিশ্বাস। অনেক উপজাতির নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান রয়েছে। কেউ কেউ বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম পালন করে। ঐতিহ্যবাহী জীবনযাপন। তাদের যাত্রায় প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায়। কৃষি, জুম চাষ, হস্তশিল্প ও বনজ সম্পদের উপর অনেকের জীবন নির্ভরশীল। ৭ নম্বর হচ্ছে নিজস্ব পোশাক ও অলংকার। উপজাতিদের পোশাক ও অলংকার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তারা নিজেদের তৈরি ঐতিহ্যবাহী পোশাক ব্যবহার করে। তারপর হচ্ছে নিজস্ব সামাজিক ব্যবস্থা। তাদের নিজস্ব নেতৃত্ব ব্যবস্থা, সামাজিক নিয়মকানুন ও প্রথা রয়েছে। সমাজ পরিচালনা এসব প্রথার গুরুত্ব রয়েছে। প্রকৃতি নির্ভর জীবন। অনেক উপজাতি পাহাড়, বন ও নদীর সঙ্গে সম্পর্কযুক্ত জীবনযাপন করে। প্রকৃতি তাদের জীবন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ১০ নম্বর হলো ঐতিহ্য সংরক্ষণে আগ্রহ। তারা নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে উপজাতিদের অবদান কী?
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করেছে, ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পে অবদান রেখেছে, বিভিন্ন উৎসব সংস্কৃতির মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি বৃদ্ধি করেছে, পর্যটন বিকাশে ভূমিকা রেখেছে। সর্বশেষ হচ্ছে উপসংহার। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তাই তাদের অধিকাংশ সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শেষের দিকে চলে আসলাম। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 1990 সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা করো। ভূমিকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1990 সালের গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সম্মিলিত আন্দোলনের ফলে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতন ঘটে। 1990 সালের গণঅভ্যুত্থানের পটভূমি। 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা করেন। তার শাসনামলে গণতান্ত্রিক অধিকার সীমিত হওয়া, রাজনৈতিক দমনপীড়ন এবং নির্বাচন ব্যবস্থার প্রতি অনাস্থার কারণে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়। 1990 সালে গণঅভ্যুত্থানের কারণ। 1 নম্বর হচ্ছে স্বৈরশাসনের বিরুদ্ধে অসন্তোষ। এরশাদ সরকারের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত ও কর্তৃত্ববাদী। রাজনৈতিক স্বাধীনতা সীমিত হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। গণতান্ত্রিক অধিকার হরণ। সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়। 3 নম্বর হচ্ছে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়ম। সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে, এতে জনগণের আস্থা কমে যায়। বিতর্কিত নির্বাচন। এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তোলে। তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায়। ছাত্র সমাজের ভূমিকা। বাংলাদেশের ছাত্র সমাজ বরাবরের মতো গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1990 সালে আন্দোলনেও ছাত্ররা সামনের সারি থেকে নেতৃত্ব দেয়। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলন। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল এরশাদ বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ হয়। তাদের সম্মিলিত কর্মসূচি আন্দোলনকে শক্তিশালী করে তোলে। গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। ছাত্র সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গঠন করে। রাজনৈতিক দলগুলো হরতাল, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সাধারণ জনগণ আন্দোলন ব্যাপকভাবে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। 1990 সালে গণঅভ্যুত্থানের ফলাফল। স্বৈর শাসনের অবসান। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 9 বছরের এরশাদ শাসনের অবসান ঘটে। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ উন্মুক্ত হয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ধারণা প্রতিষ্ঠিত হয়। জনগণের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি। এই আন্দোলন প্রমাণ করে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন সম্ভব। তারপর হচ্ছে ছাত্র সমাজের মর্যাদা বৃদ্ধি। 1990 সালে আন্দোলনে ছাত্রদের ভূমিকা তাদের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব বৃদ্ধি করে। তারপর হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ। মানুষের মধ্যে গণতন্ত্র, অধিকার ও জবাবদিহিতার চেতনা বৃদ্ধি পায়।
1990 সালের গণ অভ্যুত্থানের গুরুত্ব। এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম মাইলফলক। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল উদাহরণ। জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা সৃষ্টি করে। তারপর হচ্ছে উপসংহার। 1990 সালের গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক ঘটনা। ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্রের নতুন পথ উন্মোচিত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আন্দোলনের গুরুত্ব চিরস্থায়ী। তো সর্বশেষ যে প্রশ্নটি হলো, এটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন। বাঙালি জাতির পরিচিত গঠনে কাজী নজরুল ইসলামের ভূমিকা ও অবদান তুলে ধরো। ভূমিকা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন বিদ্রোহী চেতনার প্রতীক, সাম্য ও মানবতার কবি এবং বাঙালি জাতীয় চেতনার অন্যতম নির্মাতা। তার সাহিত্যকর্ম, সঙ্গীত ও চিন্তাধারা বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতার চেতনা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজী নজরুল ইসলামের পরিচয়। কাজী নজরুল ইসলাম 1899 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেন। তার সাহিত্যে বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা প্রকাশ পেয়েছে। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত। বাঙালি জাতির পরিচিতি গঠনে কাজী নজরুল ইসলামের ভূমিকা। বিদ্রোহী চেতনার সৃষ্টি। নজরুল তার বিখ্যাত কবিতা বিদ্রোহী এর মাধ্যমে অন্যায়, শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তৈরি করেন। তিনি মানুষের স্বাধীনতা ও মর্যাদার কথা তুলে ধরেন। তার বিদ্রোহী চেতনা বাঙালিদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা। নজরুল ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার। তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছেন এবং তার সাহিত্যকর্মে দুই সম্প্রদায়ের সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছেন। তার রচনায় ইসলামী ঐতিহ্য, হিন্দু পুরাণ, মানবতার আদর্শ একসঙ্গে প্রকাশ পেয়েছে। বাঙালি সংস্কৃতির বিকাশে নজরুলের অবদান। নজরুল বাংলা সাহিত্যে ও সঙ্গীতে নতুন ধারা সৃষ্টি করে। তিনি নজরুল গীতি সৃষ্টি করেন, বাংলা গানে নতুন ছন্দ ও সুরের প্রবর্তন করেন, লোক সংস্কৃতি ও ধর্মীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেন এই নজরুল। এর মাধ্যমে বাঙালি সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে নজরুলের অবস্থান। নজরুল সমাজের ধনী গরিব বৈষম্য, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে লিখেছেন। তার কবিতা ও গান সাধারণ মানুষকে অধিকার সচেতন করে তোলে। নজরুলের স্বাধীনতার চেতনা জাগরণ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নজরুলের লেখা বাঙালিদের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তার কবিতা ও গান আন্দোলনকারীদের অনুপ্রেরণা যোগায়। তারপর হচ্ছে মানবতাবাদী চিন্তার প্রসার এই নজরুল মানুষের পরিচয়কে ধর্ম বা জাতির ভিত্তিতে নয়, মানবতার ভিত্তিতে দেখেছেন। তার সাহিত্য বাঙালিদের উদার ও মানবিক পরিচয় গঠনে সহায়তা করেছে। বাংলা ভাষা ও সাহিত্যে নজরুলের অবদান। নজরুল বাংলা ভাষাকে নতুন শব্দ, ভাব ও প্রকাশভঙ্গি হিসেবে দিয়ে সমৃদ্ধ করেছে। তার সাহিত্য বাংলা ভাষার শক্তি ও সৌন্দর্য বৃদ্ধি করেছে। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য রচনা। কবিতা বিদ্রোহী, সাম্যবাদী, কান্ডারি, হুঁশিয়ার, দারিদ্র। গান হচ্ছে নজরুল গীতি, দেশাত্মবোধক গান, ইসলামী গান। আর গদ্য হলো যোগবাণী, রাজবন্দির জবানবন্দি। বাঙালি জাতীয় পরিচয়ে নজরুলের গুরুত্ব। বাঙালি প্রতিবাদে চেতনা সৃষ্টি করেছেন, অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের ভিত্তি শক্তিশালী করেছেন,
বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, স্বাধীনতা ও মানবতার আদর্শ প্রচার করেছেন, বাঙালির আত্মপরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। উপসংহার: কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির পরিচয় গঠনের অন্যতম প্রধান কারিগর। তার সাহিত্য, সঙ্গীত ও চিন্তাধারা বাঙালির স্বাধীনতা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনাকে শক্তিশালী করেছে। তাই তিনি শুধু একজন কবি নন, তিনি বাঙালি জাতির চেতনার এক অবিচ্ছেদ্য অংশ।